পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান রাখতে কাজ করবে সরকার। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বেন না কেউ। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসন চান বিরোধী দলীয় চিফ হুইপ। ৬৯% হ্যাঁ ভোট প্রমাণ করে জনগণ পরিবর্তনের পক্ষে, বললেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হলো আহসান এইচ মনসুরকে। নতুন গভর্নর মোস্তাকুর রহমান। পরিবর্তনকে চলমান প্রক্রিয়া, বললেন অর্থমন্ত্রী। এবং ফলের বাজারে কারসাজি, চাহিদার বেশি আনার পরও আকাশচুম্বী দাম। রমজানে ২.৫ লাখ মেট্রিক টন আমদানিতে কাস্টমসের রেকর্ড আয়। জনপদের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। পিলখানা হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান করে রাখতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার ঘোষণা দেন তিনি। এই ট্র্যাজেডিতে শহীদদের নামে গেজেট প্রকাশ করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় শহীদ সেনা দিবসের মতবিনিময়ে সেনাপ্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার সেনা অফিসারদের স্মরণে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে জাতীয় শহীদ সেনা দিবসের মতবিনিময় সভা যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেনা নৌ বিমান বাহিনীর প্রধান এবং বিজিবি মহাপরিচালক। জাতির ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। ১৭ বছর আগের বিভীষিকাময় সেই দিনের কথা স্মরণ করেন শহীদ পরিবারের সদস্যরা। মূল ষড়যন্ত্রকারী নির্দেশদাতাদের দেশের মাটিতে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। আমরা চাই বিডিআর হত্যাকাণ্ড যারা মূল ষড়যন্ত্রকারী বা হত্যার নির্দেশদাতা, তাদের এ দেশের মাটিতে প্রসিকিউশনের আওতায় আনা হোক। এই ৫৭ অফিসারের নাম যেন গ্যাজেট আকারে, শহীদ হিসেবে গ্যাজেট আকারে বেরোনো হয়। আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে যেন কিনা সেই রিপোর্টে যেই সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। শহীদদের স্মরণে ৫৯টি স্থাপনা শহীদদের নামে নামকরণের কথা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী এবং বিজিবি যৌথভাবে কাজ করছে। আমরা শহীদদের আত্মত্যাগকে আরো মহিমান্বিত এবং স্মরণীয় করতে তাদের নামে বিজিবির আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র ও অবকাঠামো সহ ৫৯টি স্থাপনা নামকরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। আমাদের জাতীয় জীবনে যেন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পিলখানা হত্যাকাণ্ডে জড়িত ছিল তদন্ত কমিশনের এমন রিপোর্টের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও আছে রিপোর্টে। রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। কমিশনের রিপোর্ট দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইখানে যে সুপারিশটা করা হয়েছে, এই জন্য তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে কমিশনের রিপোর্টটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বক্তব্য শুরুতেই নিজেকে সেনা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে পিলখানা হত্যাকাণ্ড মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে ওঠে। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরো আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমি কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবে, একজন সহযোদ্ধার সন্তানের মতন আপনাদের সামনে, আপনাদের সাথে আজকে উপস্থিত হয়েছে। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা
ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তাকে আরো জাতীয় নিরাপত্তার কাঠামোকে আর আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। মতবিনিময় শেষে শহীদ পরিবারের সঙ্গে সপরিবারে ইফতারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন তারা। শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। পিলখানায় হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধাভরে স্মরণ। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে বীর সেনাদের প্রতি শুরুতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে বেশ কিছু সময় পালন করা হয় নীরবতা। আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। একে একে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, 3 বাহিনী প্রধান এবং শহীদ পরিবারের সদস্যরা। সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। পিলখানা নির্মমতা 17 বছরের এবারই প্রথম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে শ্রদ্ধা জানালেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন বীর সেনানীদের প্রতি। শহীদ পরিবারের প্রত্যাশা, এবার অন্তত নেপথ্যের কুশীলবরা সামনে আসবে, নিশ্চিত হবে ন্যায় বিচার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন। যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বুধবার সকাল 11:15টার দিকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একগুচ্ছ কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান তিনি। সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জুলাই ফাউন্ডেশন তহবিলের সদ্ব্যবহার, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করা হবে। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে, সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিল। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন, তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা, এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। এদিকে দেশের তরুণ প্রজন্মের নৈতিক শিক্ষার জন্য সরকারি প্রচার মাধ্যম ও সামাজিক মাধ্যমকে কাজে লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে জনবান্ধব প্রচার মাধ্যম হিসেবে গড়ে তোলার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার কার্যালয়ে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির মোহাম্মদ শাহাবুদ্দিনের অভিশংসন চান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর বনানী কবরস্থানে শহীদ সেনাদের কবরে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। প্রথম যে অধিবেশন হবে সংসদ অধিবেশন, সেই অধিবেশনে আর সবচেয়ে প্রথম কাজটি হবে যে এই যে ফ্যাসিস্ট সময়ের যে রাষ্ট্রপতি, ফ্যাসিস্টের দোসর,
রাষ্ট্রপতি তার অভিশংসনের জন্য পদক্ষেপ নেওয়া। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারেনি দেখে রাষ্ট্রপতি পরিবর্তন হয়নি, নাহলে কিন্তু অন্তর্বর্তী সময়েই রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে ছিল। সেই সময় রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক শূন্যতা অনেক কিছুর কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে, তা আমরা মনে করি যে এই রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। আমরা সবাই সেই সময়ের অপেক্ষা আছি। গণভোটে ৬৯% হ্যাঁ ভোট প্রমাণ করে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিল, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মিরপুরে আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা জনগণকে বলেছিলাম আমরা সংস্কার চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা নতুন রাজনীতি চাই, আমরা পরিবর্তন চাই। এই চাইয়ের পক্ষে যারা আছেন তারা হা ভোট দেবেন। ৬৯% জনগণ হা ভোট দিয়েছে, এইটাই তার প্রমাণ। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, তারা না ভোট দিয়েছেন, এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। আমরা কায়দাগুলো এবার ভালো করে রপ্ত করেছি, চিনে নিয়েছি। আগামীবার সকল ঘাটে শক্ত পাহাড় আমরা সবাই মিলে দেব ইনশাআল্লাহ। ডক্টর হাসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন গভর্নর মোস্তাকুর রহমান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন গভর্নর নিয়োগ চলমান প্রক্রিয়া, ব্যাংক সহ আরও অনেক জায়গায় আসতে পারে পরিবর্তন। ব্যাংকিং খাতের সংস্কার আর ঢেলে সাজানোর উদ্যোগের ১.৫ বছর পর বাংলাদেশ ব্যাংক থেকে প্রস্থান করলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ২০২৪-এর ১৪ই আগস্ট আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হন আহসান এইচ মনসুর। সেই চুক্তি বাতিল করে বুধবার তাকে অব্যাহতি দেয় নতুন সরকার। এর আগে শেষ সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর জানান, ৫ ব্যাংক মার্জার বন্ধ করতে অপতৎপরতা চলছে, যেখানে ৩.৫ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে, সরকার থেকে তো ৩২,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে এখন যদি ব্যাংকটা তারা পায়। এটা তো আমাদের কাম্য নয়, এটা তো জনগণের টাকা। সংবাদ সম্মেলন শেষেই খবর পান অব্যাহতি দেওয়া হয়েছে ডক্টর আহসান এইচ মনসুরকে। তার জায়গায় নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি রফতানিমুখী একটি পোশাক প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত ছিলেন। পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে, আমার যেতে ২ সেকেন্ড লাগবে না পদত্যাগ করতে, সেটা কোনো বিষয় নয়। এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রী জানান, গভর্নরের পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। ব্যাংক সহ আরো অনেক পদে পরিবর্তনের আভাস দেন তিনি। পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে এবং এটা তো হতেই থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে ২,২১১ কোটি টাকার ২.৫ লাখ মেট্রিক টন কমলা, আঙুর, আপেল এবং মাল্টা আমদানি করেছে বাংলাদেশ, যেখান থেকে ২,৫০০ কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। রেকর্ড আমদানির পরও নানা অজুহাতে বেড়েছে সব ধরনের ফলের দাম। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের ৭ মাসে চট্টগ্রাম বন্দর থেকে ৫৫৭ কোটি টাকা মূল্যের ৮৬,৯৯১ মেট্রিক টন আপেল, ৫২০ কোটি টাকা মূল্যের ৪৪,৪৫৬ মেট্রিক টন আঙ্গুর, ৪৩৮ কোটি টাকা মূল্যের ৫০,৩১৬ মেট্রিক টন মাল্টা এবং ৪৯৬ কোটি টাকা মূল্যের ৫৬,৯৯৫ মেট্রিক টন কমলা খালাস হয়েছে, যার পুরোটাই এখন রমজানের বাজার দখল করে আছে। আমদানিকৃত ফলগুলো আমরা অতি দ্রুত ক্লিয়ার করার জন্য পরীক্ষা এবং শুল্কায়ন সেকশনকে এটা বলা আছে। চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হলো কমছে না ফলের দাম, ফলের বাজারও ভর করেছে নানামুখী অজুহাত। পার কন্টেনারে 5 থেকে 12-15 লক্ষ টাকা লোকসান হচ্ছে। বিশেষ করে বর্তমানে পাইকারি পর্যায়ে 20 কেজি আপেলের কার্টন ৩,৭০০ থেকে ৬,০০০ টাকা, ৮.৫ কেজির কমলার কার্টন ১২০০ থেকে ১৮০০ টাকা, 10 কেজি আঙ্গুরের কার্টন ২৮০০ থেকে ৩,৫০০ টাকা এবং 14 কেজি মালটার কার্টন বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৪,০০০ টাকা দরে। দাম না কমার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিউটি, যেটা 136% নেওয়া হচ্ছে।
রেকর্ড পরিমাণ খালাসের পরও চট্টগ্রাম বন্দরে বর্তমানে 1233 টিউজ বা 625 বিশেষায়িত রেফার কন্টেনার অবস্থান রয়েছে। অধিকাংশ রেফার কন্টেনারে আমদানিকৃত ফল বোঝায়। এগুলো খালাসের জন্য বন্দরের সকল কার্যক্রম চলমান আছে, কোথাও কোনো প্রতিবন্ধকতা এই মুহূর্তে নাই। অবশ্য ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর আমদানি হয়েছে 1076 কোটি টাকা মূল্যের 47,000 মেট্রিক টন। আর আমদানিকৃত খেজুর থেকে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে 481 কোটি টাকা। কম দামের পাশাপাশি পুষ্টিগুণে বিদেশি ফলের চেয়ে উন্নত দেশীয় ফল, এমনটি বলছেন পুষ্টিবিজ্ঞানীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন 5 জন। সোমবার ভোরে হালিশহরের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে 9 জন দগ্ধ হন। ঢাকায় আনার পথে একজন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত মারা যান 4 জন। হাসপাতালে ভর্তি আছেন আরও 4 জন, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বিশেষায়িত আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি না থাকায় গুরুতরদের চিকিৎসা নিতে হয় ঢাকায়। পথেই মৃত্যু হয় অনেক রোগীর। এদিকে চীনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেলে 150 শয্যার বার্ন ইউনিটের কাজ 35% শেষ হয়েছে। পার্থ প্রতিম বিশ্বাসের প্রতিবেদন। গত সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি 6তলা ভবনের 3য় তলায় বিস্ফোরণের পর আগুন লেগে 3 শিশুসহ 9 জন দগ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষায়িত আইসিইউ না থাকায় গুরুতর দগ্ধদের ঢাকায় পাঠানো হয়। প্রতিটা বার্ন পেশেন্টে অনেক সময় ইনহেলেশন ইনজুরি থাকলে প্রতিটা পেশেন্টে আশঙ্কাজনক অবস্থা থাকে, সেজন্য তাদেরকে একদম ইন্টেনসিভ কেয়ার ইউনিটে একদম ক্রিটিক্যালভাবে তাদেরকে ট্রিট করতে হয়। সেটা ট্রিট করতে গেলে আলাদা যে সেট আপ প্রয়োজন, সেই সেট আপ বর্তমানে এক্সিস্টিং ওয়ার্ডে নাই। এদিকে চীনের সহায়তায় 150 শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য 3630 বর্গমিটার জমিতে 6তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এতে আইসিইউ, এসডিইউ সহ সব ধরনের সুবিধা থাকবে। এক্সট্রা যদি কোনো ম্যান পাওয়ার লাগে, আমাদের হাসপাতালে যে এক্সিস্টিং ডাক্তার আছে এখান থেকে আমরা ওখানে অ্যাটাচ করে দিব। ইনশাআল্লাহ আগামী জুন অথবা জুলাই থেকে আমরা আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসাগুলো আমরা এখানে করতে পারি। জনস্বার্থে নির্মাণাধীন বার্ন ইউনিটের কাজ দ্রুত শেষ করার তাগিদ সদ্য দায়িত্ব নেওয়া চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্যের। চাইনিজ একটা অর্থায়নে বা চাইনিজ আপনার ব্যবস্থাপনায় আরেকটি বার্ন ইউনিটের দাঁড়াচ্ছে চট্টগ্রামে। যত শীঘ্রই সম্ভব এই বার্ন ইউনিটটা তৈরি করা দরকার। নির্মাণাধীন 150 শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 285 কোটি টাকা, যেখানে চীন সরকার সহায়তা করেছে 180 কোটি টাকা এবং বাংলাদেশ দিচ্ছে 105 কোটি টাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান রাখতে কাজ করবে সরকার। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বেন না কেউ। এবং সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসন চান বিরোধী দলীয় চিফ হুইপ। 69% হ্যাঁ ভোট প্রমাণ করে জনগণ পরিবর্তনের পক্ষে, বললেন ডাক্তার শফিকুর রহমান।